বন্ধুরা, আমরা এখন চলেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। সেখানে আছে বর্গভীমা মন্দির। এটি ৫১ সতীপীঠের অন্যতম বলে পরিচিত। এখানে পড়েছিল দেবী পার্বতীর বাঁ পায়ের গোড়ালি এবং এটিকেই প্রথম সতীপীঠ বা শক্তিপীঠ বলে মনে করা হয়। তা চলো বন্ধুরা, পথে যেতে যেতে আমরা জেনে নেব বাকি ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল দেখবো এবার জগৎটাকে এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এখানে তোমাদের সামনে তুলে ধরব একটি মন্দিরের ইতিহাস। এই মন্দিরটি হলো একটি সতীপীঠ এবং এই মন্দিরটি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে অবস্থিত। মন্দিরটির নাম বর্গভীমা মাতা মন্দির। মন্দিরটির ইতিহাস সম্বন্ধে জানার আগে আমি সতীপীঠ কেন তৈরি হয়েছিল এবং এই ৫১টা সতীপীঠের প্রত্যেকটা দেবীর শরীরের কোথায় কোন খণ্ড পড়েছিল এগুলো একটু জেনে রাখা দরকার। যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আমি ৫১টা সতীপীঠের কোথায় কোথায় পড়েছিল আমি অত বিস্তৃতভাবে না গিয়ে আমি এর ইতিহাসটা আগে একটু জেনে নিই। রাজা দক্ষ যখন যজ্ঞ করেছিলেন তখন পৌরাণিক তথ্য অনুযায়ী শিবকে তিনি অপমান করেছিলেন। তার স্ত্রী পার্বতী স্বামীর সেই অপমান সহ্য করতে না পেরে তিনি সেখানে দেহত্যাগ করেন। স্ত্রী পার্বতীর দেহত্যাগের ফলে মহাদেব শোকে বিহ্বল হয়ে তিনি তাণ্ডব নৃত্য আরম্ভ করেন এবং সেই তাণ্ডব নৃত্যর পরে তিনি তার স্ত্রী পার্বতীর দেহ কাঁধে করে বিশ্ব ভ্রমণ করে বেড়াতে থাকেন। সেই সময় তার এই তাণ্ডব নৃত্যের পরে দেবলোকে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয় এবং তাকে নিরস্ত করতে তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর দেহটা টুকরো টুকরো করেন এবং তাতে ৫১টা টুকরো পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই যে বিভিন্ন জায়গায় সতীর দেহাংশ ছড়িয়ে পড়ে এবং সেই ৫১টা অংশে প্রত্যেকটিতে একটি করে সতী মাহাত্ম্য বা মন্দির প্রতিষ্ঠা হয়। আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় এই দেহাংশ পড়ে এবং প্রতিটি জায়গায় একটি করে সতীপীঠ তৈরি হয়। আজ আমি যেহেতু পূর্ব মেদিনীপুরের তমলুকের কথা বলতে এসেছি, তাই এখানে যেটি পড়েছিল সেটি হলো বাঁ পায়ের গোড়ালির অংশ এবং সেইখানে গড়ে উঠেছে একটি মন্দির যেটি শক্তিপীঠ বা সতীপীঠ বলে বিখ্যাত এবং এই মন্দিরটির নাম বর্গভীমা মন্দির। চলো এবার আমি চলে যাই সেই মন্দিরের কাছে এবং বাকি ইতিহাস ওখান থেকেই তোমাদের সঙ্গে তুলে ধরব। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ আমরা কয়েকজন বয়স্ক মহিলা ও পুরুষ মিলে চলেছি তমলুকের উদ্দেশ্যে, যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত। সেখানে আমরা যাব একটি শক্তিপীঠ যেটার নাম বর্গভীমা মন্দির। এই বর্গভীমা মাতার মন্দিরে যাওয়ার পথে এখন আমি ডানলপ রথতলা থেকে
এই বাসটা করে রওনা হব সিথির মোড়ে। সেখানে আমাদের বাকি সদস্যরা রয়েছে। এই বাসটা করে আমরা মোট 12 জন রওনা হব সিথির মোড় থেকে। সিথির মোড় থেকে আমাদের গ্রুপের বাকি সদস্যরা উঠে পড়ার পরে আমরা দুলতে দুলতে চলেছি পিটি রোড দিয়ে নিবেদিতা সেতুর উদ্দেশ্যে। বেশ সকালবেলা আনন্দ করে যাচ্ছি। আমাদের বাসের সারথি অরূপ আমাদের খুবই সাবধানে নিয়ে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলো এগিয়ে চলি। কুয়াশা মাখা সকালে আমরা এগিয়ে চলেছি পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভূমির উদ্দেশ্যে। আমরা উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। এই বর্গভীমা মন্দির হলো একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটি 51 সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়, যেটা আমি আগেই বলেছি, যেখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি ঐশী স্থাপত্যের আদলে তৈরি। আমরা আমাদের ডান হাতে পালি ব্রিজকে রেখে ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে, অর্থাৎ আমরা দক্ষিণেশ্বর মন্দিরকে পেরিয়ে চলেছি বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির মোটামুটি 1000 বছরের পুরনো। মহাভারতের তথ্যানুযায়ী জানা যায় যে ভীম এখানে এই স্থানটি জয় করেছিলেন বলে এটির নাম বর্গভীমা। এখানে মাকে কালী রূপে বা উগ্রতারা রূপে পুজো করা হয় এবং তাকে আমিষ ভোগ অর্থাৎ শোল মাছের টক ও মাছের তরকারি দিয়ে তাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। আমরা এসে পৌঁছলাম কোলাঘাটে। এখানে আমরা জলখাবার খাবো। আমাদের গ্রুপের সদস্য অরূপ বোসের তত্ত্বাবধানে একে একে সবাই বাস থেকে নামছে। তারপরে আমরা ঢুকবো আমাদের জলখাবার খেতে। আমাদের জলখাবার পর্ব চলছে। সেই সুযোগে আমি বলে রাখি, বর্গভীমা মাতা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী বা উগ্রতারা, যেটা আমি আগেই উল্লেখ করেছি। পীঠ নির্ণায়ক তথ্যানুযায়ী জানা যায় এটি 51 পীঠের প্রথম পীঠ এবং ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ হিসেবে পরিচিত। এবার অট্টহাসি। হয়েছে 13 সেকেন্ড হয়ে গেছে। চা জল খাবার শেষে আমাদের পরবর্তী গন্তব্য এখন বর্গভীমা মন্দির। যাওয়ার পথে আমরা শুনে নিই আমাদের মহিলা সহযাত্রীদের কণ্ঠে একটি সমবেত সঙ্গীত। ভীমবর্গা মন্দিরটির খুব কাছ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী। কথিত আছে যে কালাপাহাড় একবার এই মন্দির ধ্বংস করতে এসে দেবীর রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি মন্দির ধ্বংস না করে ফিরে যান। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘবিহার ছিল। পরে বঙ্গদেশের শক্তির আরাধকরা তাদেরই পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই হিসেবে ধরতে গেলে রাজা বল্লাল সেনের আমলে এই মন্দিরটি তৈরি হয়।
জানা যায় যে শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলায় অনেক বিপ্লবী এখানে শপথ নিতে এসেছিলেন এবং তারা যে ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন। বিখ্যাত বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন মন্দিরে শপথ নিতে। এই মন্দির নিয়ে আছে নানা পৌরাণিক উপাখ্যান। নরপতি মহেশ্বরাজ তাম্রধ্বজ এক ধীবর পত্নীর নিকট থেকে রোজ শোল মাছ নিতেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে সেই জেলে পত্নী বহু দূর থেকে মরা শোল মাছ নিয়ে এসে মন্দিরের একটি পুকুরে ডুবিয়ে সেটিকে আবার জ্যান্ত করে নেয় এবং সেটি সে রাজবাড়িতে দিয়ে আসতো রান্নার জন্য। ঘটনার কথা জানতে পেরে রাজা খুব উৎসাহী হয়ে এই মন্দিরে দেবী দর্শন করতে আসেন এবং এখানে তিনি মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই মন্দিরটির চারিদিকে কিছু সংস্কার করা হলেও মূল প্রাচীন মন্দিরটির রূপটি আজও অক্ষুণ্ণ আছে। মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট এবং এর দেয়ালের প্রস্থ 9 ফুট। এটি একটি গোল ছাদ বিশিষ্ট। মন্দিরের 4টি অংশ। মূল অংশ বাদ দিয়েও আছে জগমোহন, যজ্ঞ মন্দির ও নাট মন্দির। দেখে মনে হয় মন্দিরটির সবকটি অংশ একসাথে তৈরি হয়নি। আমরা এখন তমলুকে ঢুকে পড়েছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বর্গমূল্লা মন্দিরের দিকে। খুবই সরু রাস্তা। তার মধ্যে টোটোর যানজট। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এবার গাড়িটা আমাদের পার্কিংয়ে রাখা হবে। পার্কিংয়ে রেখে আমরা কাছেই পায়ে হেঁটে মন্দিরে ঢুকে যাব এবং বাকি কথা মন্দিরে গিয়ে হবে। আমরা এখন মন্দিরে এসে পৌঁছলাম। সামনে সিঁড়ি দিয়ে আমাদের ওপরে চলে যেতে হবে। এখানে 1, 2, 3, 4 করে এক একটা ধাপ পেরিয়ে আমাদের মোট 25টা ধাপ পেরিয়ে পৌঁছতে হবে মন্দির প্রাঙ্গণ, অর্থাৎ যে তলে মন্দিরটি রয়েছে। আমরা 25 ধাপ পেরিয়ে 26 ধাপের মাথায় মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছলাম। সামনে যে হলুদ রঙের মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি মূল মন্দির বা গর্ভগৃহ। আমি যদি আমার ডান দিকটা একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো একটি বিরাট হলঘর। এই হলঘরটাই হলো ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা এখানে করা হয় এবং এখানে মেঝেতে বসে খেতে হয়, কারণ খুব সীমিত সংখ্যক টেবিল চেয়ার আছে। এই গুমটিতে থেকে টিকিট দেওয়া হয়। টিকিট মূল্য 110 টাকা এবং এখানে আমিষ খাওয়ার বন্দোবস্ত আছে। তার কারণ মাকে রোজ শোল মাছ দিয়ে ভোগ দেওয়া হয়
কিন্তু ভক্তদের তো সকলকে শোল মাছ দেওয়া সম্ভব হয় না, তাই এখানে তাদের রুই মাছ দিয়ে দেওয়া হয়। এটি খোলা থাকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আমরা আমাদের টিকিট কেটে নিলাম। এটি হলো যজ্ঞ মন্দির। এই মন্দিরে মোট 27টি দেবদেবীর মূর্তি চিত্রিত করা আছে। প্রথমে হলো শৈলপুত্রী, তারপর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ড, স্কন্ধমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি এবং সবশেষে মাতা হরগৌরী। এটি আছে যজ্ঞ মন্দিরের দেওয়ালে। ভেতরে আমরা প্রবেশ করলে আমরা সেখানে পাবো কেতু, সূর্য, চন্দ্র, শুক্র, শনি, রাহু, বৃহস্পতি, বুধ এবং মঙ্গল। এই যজ্ঞ মন্দিরের একটি বটগাছ আছে, সেখানে অনেক যজ্ঞ করা হয় এবং মানুষ সেখানেও এসেও পুজো দিয়ে থাকেন। চলো আমরা এবার যজ্ঞ মন্দিরের থেকে একটু বাইরে বেরিয়ে আসি। সামনে যে বড় চাতালটি আছে, এই চাতালে আছে একটি বড় বটগাছ বা বটবৃক্ষ, যার তলায় বা যার শরীরের মানুষে লাল কাপড় বেঁধে মানত করে। তার যা যা মানত করার আছে এখানে করে থাকে। পরে মনস্কামনা পূর্ণ হলে এখান থেকে তার নিজের কাপড়টি যেহেতু সে খুঁজে পাবে না, তাই যে কোনো একটি কাপড় খুলে নেয় এবং দেবী বর্গভীমার কাছে এখানে আবার পুজো দিয়ে যায়। আজ সোমবার বলে তুলনামূলক মন্দিরের ভিড় কম। অনেকে পুজো দেওয়ার সাথে সাথে কাপড়ও দিচ্ছে। আবার এই মন্দিরের বাইরে ঠিক অর্থাৎ গর্ভগৃহের ঠিক বাইরে চলছে অঞ্জলি দেওয়ার পালা। পুরোহিত মশাই মন্ত্র করে সকলকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে অঞ্জলি। এখানে প্রসাদী ফুল দেওয়া হচ্ছে, ভক্তগণ প্রসাদ দিচ্ছে। পেছনে আমি যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি হল ঘর, যেখানে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। আর এই বোর্ডটি, এটি হলো বিভিন্ন দক্ষিণার তালিকা, আমি আলাদা করে এখানে দিয়ে দিচ্ছি। এই তালিকা অনুযায়ী বিভিন্ন, যেমন উপনয়ন, বিবাহ, আশীর্বাদকরণ ইত্যাদি বিভিন্ন কত কোনটার কত দক্ষিণা সেটা এখানে বিশদে লেখা আছে। কেউ চাইলে এখানটা পজ করে সে দেখে নিতে পারে, যদি আমি দিয়ে দেবো এখানটা। এবার আমি একটু গর্ভগৃহের ভেতর ঢুকি, যাতে মায়ের মূর্তিটা একটু ভালোভাবে দর্শন করা যায় এবং তোমাদেরও আমি যাতে দর্শন করাতে পারি। চলো। এই আমার সামনে সরাসরি আমি দেখতে পাচ্ছি মায়ের মূর্তি। প্রসঙ্গক্রমে বলে রাখি, মাকে প্রতিদিন বাধ্যতামূলকভাবে শোল মাছের ভোগ দেওয়া হয় এবং সঙ্গে রক অবশ্যই দিতে হয়। ভক্তগণ বা যারা যেখানে আসেন, যারা ভোগ প্রসাদ নেন, তাদের প্রত্যেককে শোল মাছ দেওয়া সম্ভব হয় না, তার বদলে তাদের রুই মাছ দেওয়া হয়। অর্থাৎ এখানে আমিষ ভোগের সম্পূর্ণ ব্যবস্থা আছে। আমি এখান থেকে এখন চলে আসি নিচে, যেটা প্রায় 40 ফুট নিচে। এটা হলো সতীকুণ্ড। প্রবাদ আছে যে এই সেই সতীকুণ্ড যেখানে এক ধীবর বউ সে মরা শোল মাছ কয়েক যোজন দূর থেকে নিয়ে আসে, এখানে ডোবানোর ফলে সেটি জ্যান্ত হয়ে যেত এবং সে সেগুলো নিয়ে রাজবাড়িতে দিত রান্নার জন্য। রাজা সেটা জানতে পেরে এই কুণ্ডটি সংস্কার করেন এবং দেবীকে এখানে পুনঃ প্রতিষ্ঠা করেন। এটি হলো বিশ্রাম কক্ষ দর্শনার্থীদের জন্য। এখানে আমার সহযাত্রীরা মানে মহিলা যারা আছেন তারা বসে আছেন ভোগ প্রসাদের অপেক্ষায়।
আমরা ভোগ প্রসাদ খেয়ে আমাদের পরবর্তী গন্তব্য মহিষাদল রাজবাড়ি, সেখানে আমরা যাব। এখানে একটা কথা বলে দিই, আমরা কেউ কারোর পরিচিত নই। আমরা একটা গ্রুপ তৈরি করেছি, বয়স্কদের গ্রুপ, এবং আমরা এখন থেকে ঠিক করেছি সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে আমরা মাঝে মাঝে বেড়াতে বেরিয়ে যাব, এবং যেটাই খরচ হবে সেটা আমরা সমান ভাগে সবাই ভাগ করে দেব। তাও যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি কেউ উৎসাহী থাকেন, নিচে দেয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যতে কোনো আমরা কোথাও গেলে আপনারা আমাদের সাথে সেখানে যেতে পারেন। নাম্বারটা দয়া করে লিখে রাখবেন। একগুচ্ছ মহিলা, আমি চিনি না, এই যে এখানে মহিলা এবার সবাই মিলে একসাথে একটু হেসে উঠলে আরো ভালো হবে। ছবিটা রইল, আমার ভিডিওটা রইল, এটা আমি এই অংশটুকু কেটে আমি আবার পাঠিয়ে দেবো। না, ওটা তো থাকবে, আমি আলাদা করে কেটে আমি এখানে আমি আগেই বলেছি যে এই হলঘরটি বা ভক্ষককে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এখানে 3টে বা 4টে পংক্তিতে লোক সংখ্যা অনুযায়ী বসানো হয়, এবং এখানে খুব সীমিত সংখ্যায় টেবিল চেয়ার আছে, ফলে সেখানে জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। ভোগে দেয়া হয় অন্ন, অর্থাৎ ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, শুক্তো, একটা সবজি, রুই মাছ, চাটনি ও পায়েস। মা বর্গভীমকে কি কি ভোগ নিবেদন করা হয় তার ছবি আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এখানে মন্দিরের দক্ষিণা তালিকা ও সময়সূচি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নেবে। আর একটা কথা, যারা হাওড়া থেকে ট্রেনে যাবে তারা হলদিয়া ট্রেন ধরে তমলুক স্টেশনে নামবে, এবং ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে একদম মন্দির অবধি। মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টা। আর যারা নিজস্ব গাড়িতে যেতে চাও তারাও সরাসরি কলকাতার যে কোনো স্থান থেকে মন্দির অবধি পৌঁছে যেতে পারো 2.5 ঘন্টায় গুগল ম্যাপ ফলো করে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে তোমার বন্ধু বান্ধব বা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার এই ইউটিউব চ্যানেল দেখবো এবার জগৎটাকে, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো পয়সা কড়ি লাগবে না, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি নতুন করে উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। আর একটা জিনিস, যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তাহলে আজকে আর দেরি করব না, এবার আমার যাওয়ার সময় হয়ে গেল। আর একটা কথা বলে রাখি এই সঙ্গে, আমি সামনের সপ্তাহে এই পূর্ব মেদিনীপুর জেলারই মহিষাদল রাজবাড়ির একটি ভিডিও এখানে আপলোড করব, অপেক্ষা করো। তাহলে আপাতত আমি চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।